আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের চতুর্থ অধ্যায় 3 নম্বর পর্ব পরিব্রাজন অর্থাৎ মাইগ্রেশন এবং জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক, যেখানে কিনা ঢুকবে এজ সেক্স পিরামিড এবং এজ সেক্স রেশিও। প্রথমে দেখো কি আছে, পরিব্রাজন এবং জনসংখ্যা বন্টন, মাইগ্রেশন অ্যান্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন। আমরা সবাই জানি আমাদের গোটা পৃথিবীব্যাপী সর্বত্র কিন্তু জনসংখ্যার বন্টনটা সমান নয়, যার জন্য পৃথিবীর কিছু অঞ্চল খুবই জনবসতিপূর্ণ এবং খুব বেশি পরিমাণে সেটা, আর কিছু অঞ্চল খুবই জনবিরল। যেখানে কিনা মোট পৃথিবীর জনসংখ্যার 90% বাস করে স্থলভাগের মাত্র 10% অঞ্চলে, আর বাকি যে 10% মানুষ তারা বাস করছে স্থলভাগের 90% অঞ্চল জুড়ে। অর্থাৎ এই যে কাণ্ডটা ঘটছে সেটা হচ্ছে কিন্তু একমাত্র মাইগ্রেশনের কারণে। ঠিক আছে, চলো দেখে নিই যে ডেফিনেশন অফ মাইগ্রেশন। কোনো স্থানে বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন স্থান থেকে স্থানান্তরে বিচরণ করে বা বিচরণের প্রক্রিয়াকে বলা হচ্ছে মাইগ্রেশন বা প্রব্রজন বা পরিযান বা প্রচরণশীলতা বা পরিব্রাজন। দেখো, দ্য ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফির মতে কি বলছে, কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর একদম স্থায়ীভাবে বা পার্মানেন্টলি যে বাসস্থান পরিবর্তন তাকে বলা হচ্ছে পরিব্রাজন। আরও কারা সংজ্ঞা দিয়েছেন, এভারেট লি, তিনি বলছেন যাত্রাপথের দূরত্বকে বিচার না করে মানুষ যখন স্থায়ী আর অস্থায়ী এই দুটো কথা বারবার আসবে, এই দুটো কারণে যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করছে তখন তাকে বলছে পরিব্রাজন। আবার কিছু সোশ্যাল সায়েন্সের লোকেরা কি বলছে যে স্থায়ীভাবে যদি অন্যত্র বসবাসের উদ্দেশ্যে কোনো কোনো যাতায়াত হয় তাকে বলা হচ্ছে পরিব্রাজন। দেখো, এখানে একটা প্রকারভেদ রয়েছে, অবশ্যই এটাকে খাতাস্থ করতে হবে, না হলে হবে না। পরিব্রাজন ক্লাসিফিকেশন দেখো কত রকম হয়েছে, প্রেরণার বিচারে, স্থায়িত্বের বিচারে, দূরত্বের বিচারে, রাষ্ট্র সীমার বিচারে। প্রত্যেকের আবার 2-3টে করে ভাগ আছে, অর্থাৎ উপবিভাগ আছে। অর্থনৈতিক এবং সামাজিক পরিব্রাজন, এটা হলো প্রেরণার বিচারে। স্থায়িত্বের বিচারে স্থায়ী, অস্থায়ী। দূরত্বের হিসাবে স্বল্প, মিডিয়াম আর অধিক দূরত্ব। এদিকে রয়েছে রাষ্ট্রসীমার বিচারে, যা কিনা ইন্টারনাল আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। চলে আসি প্রেরণার বিচারে। অর্থনৈতিক কারণটা কিন্তু খুব ভাইটাল একটা কারণ, কেননা নানা রকম অর্থনৈতিক কারণের জন্যই মানুষ এক স্থান থেকে আরেক স্থানে বেশি করে উদ্দেশ্যে পরিব্রাজনটা বা মাইগ্রেশনটা করে থাকে। ঠিক আছে, আর সামাজিক কারণ হতে পারে সেটা বিবাহ, হতে পারে সেটা ধর্মীয় স্বাধীনতার অভাব বোধ হচ্ছে, আর হতে পারে সরকারি দমন নীতি। এই যে দুটো পয়েন্ট দেখছি 3 and 2, এই দুটো পয়েন্ট আমাদের স্বাধীনতার সময়কালে হয়েছিল। আর এই বিবাহ সংক্রান্ত ব্যাপারটা হচ্ছে কেন, এটা এখনো হবে, সামনেও হবে, আর আগেও হতো। বিবাহ হওয়ার পর যে কোনো মেয়েকে যেহেতু তার শ্বশুরবাড়িতে যেতে হয়, এটাই রিচুয়ালস হয়ে আসছে আপাতত, সেই কারণে তাকে মাইগ্রেট হতে হচ্ছে, হয় দেশ থেকে দেশান্তরে, হয় একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, নয় ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, এইভাবে তাকে যেতে হচ্ছে। তাহলে এটাও কিন্তু সামাজিক পরিব্রাজনের মধ্যেই পড়ছে। চলে আসি স্থায়িত্বের বিচারে। যদি কেউ করে একদম স্থায়ীভাবে পরিব্রাজন, অর্থাৎ দেশভাগ হলো এবং পূর্ববঙ্গের অর্থাৎ বাংলাদেশের সমস্ত মানুষরা এখানে আমাদের হিন্দু ভারতে চলে এলেন, এরা স্থায়ীভাবে বসবাসের জন্যই চলে এসেছিল, তাই এদের হচ্ছে মাইগ্রেশনটাকে বলা হবে স্থায়ী। আর অস্থায়ী কোনটা, লাইক অ্যাজ যেটা আমাদের এখনকার দিনে চলছে, আগেও চলতো, এখন বেশি চলছে, চাকরি
মানে চাকরির সূত্রে, বা অনেকের চাকরি ট্রান্সফার হয় মাঝে মাঝে, এই স্টেট থেকে ওই স্টেট, ওই স্টেট থেকে সেই স্টেট, এরকম হয়। সেই কারণে বিজনেস পারপাস, আবার উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন এর ক্ষেত্রেও কিন্তু মানুষ মাইগ্রেট করে, আবার নিজের বাসগৃহতেও ফিরে আসে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অস্থায়ী। চলে আসি দূরত্বের বিচারে। দূরত্বের বিচারে দেখো, স্বল্প দূরত্ব, মধ্যম দূরত্ব, অধিক দূরত্ব। স্বল্প দূরত্ব অর্থাৎ নিকটবর্তী, আমি যদি কোনো মনে করি গ্রাম বা শহরে পরিব্রাজন করব, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা শিফট করব, হয় ফ্ল্যাট কিনলাম, নয় নতুন বাড়ি করলাম, জমি জায়গা কিনলাম, সেখানে চলে গেলাম, এরকম। মধ্যম দূরত্ব কি হতে পারে? একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যেই এটা ঘটে থাকে, তাই এটা মধ্যম দূরত্ব। লাইক বিহার থেকে কেউ মনে করতে পারে আমরা পশ্চিমবঙ্গে আমাদের কাজের সূত্রে যাওয়াটা বা থাকাটা সুবিধাজনক হবে, তাই। আর অধিক দূরত্বে কি হবে? চেন্নাই, তিরুবনন্তপুরম এইসব স্থান থেকে যদি মনে করি আমরা একদম উত্তর ভারত দিল্লিতে চলে যাব, বা যদি মনে করলাম একদম আমেরিকা চলে যাব, সেখানে গিয়ে থাকা শুরু করব, তাহলে হচ্ছে সেটা অধিক দূরত্বের মাইগ্রেশন। তারপরে হলো রাষ্ট্রসীমার বিচারে। রাষ্ট্রসীমা অর্থাৎ আমাদের যে পলিটিক্যাল বাউন্ডারিগুলো থাকে সেটা, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার মধ্যে অভ্যন্তরীণ এবং ওটা আরটা আছে, সেটা পরে বলছি, আগে দেখে নাও অভ্যন্তরীণটা কি আছে। অভ্যন্তরীণের ভিত্তিতে আবার এখানে 4টে প্রকার আছে। অভ্যন্তরীণ ব্যাপারটা কি? এটা হলো একই দেশের ভেতরকার কথা, সেই দেশের মধ্যে কোথা থেকে কোথায় কি হতে পারে সেটা বলছে। এটা হলো দেখো, প্রথমটা গ্রাম থেকে শহরে পরিব্রাজন, আর গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন। গ্রাম থেকে শহরে কেন হচ্ছে দেখি। কারণ হচ্ছে শহরে কর্মসংস্থানের অধিক সুযোগ, শহরে উন্নততর জীবনযাত্রার আকর্ষণ, হায়ার স্টাডিজ, আর বেশি পরিমাণে কি পাওয়া যাচ্ছে? মজুরি পাওয়া যাচ্ছে। এই সংক্রান্ত কারণে গ্রামাঞ্চল থেকে মানুষরা ছোট বড় নানা রকম শহরের দিকে স্থানান্তরিত হচ্ছে। আর গ্রাম থেকে গ্রামে কখন হয় সেটা একটু পরে দিচ্ছি, একটা ছবি দেখো। আচ্ছা, এই লোকটাকে দেখে বোঝা যাচ্ছে তিনি একজন দিনমজুর বা গ্রামের লোক আপাতমস্তক। তিনি উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন, মানে কি উদ্দেশ্যে যাচ্ছেন মনে হচ্ছে? একটু বেটার লাইফ, বেটার আর্নিংস, এগুলোর জন্যই তিনি শহরের দিকে গমন করছেন। তাহলে এইটা হবে অবশ্যই অভ্যন্তরীণ পরিব্রাজনের মধ্যে। কি হবে? গ্রাম থেকে গ্রামে, যাকে ইংলিশে বলা হয় রুরাল টু আরবান। মানে গ্রাম থেকে শহরে যখন মানুষ পরিব্রাজন করছে, তখন তাকে বলা হচ্ছে রুরাল টু আরবান মাইগ্রেশন, মাথায় রাখতে হবে। নেক্সট আমরা কি পয়েন্ট পড়েছিলাম? যে গ্রাম থেকে গ্রাম কেন হয়? বিবাহ সংক্রান্ত কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে, বন্যা বিপর্যয় হলে এবং জমি যদি খারাপ থাকে, তখনও কিন্তু মানুষ একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে চলে যায়। শহর থেকে গ্রাম, এইটা কিন্তু একটু উল্টো জিনিস। শহর থেকে মানুষ গ্রামে যেতে চাইবে কেন? কেননা শহরের ল্যান্ড কস্টটা খুব বেশি। ইভেন ইফ অনেক লোকই মনে করে অনেক টাকা ইনকাম করা সত্ত্বেও যে না, একটা জমি জায়গা কেনা হোক গ্রামের দিকে, বয়সকালে গিয়ে সেখানে থাকতে সুবিধা হবে। শহরে এত কোলাহল, সেখানে টিকে থাকা যাচ্ছে না, তার জন্য। আর কি কারণে হয়? অনেকে চাকরি সংক্রান্ত থাকতে হয়, আবার দূষণমুক্ত পরিবেশ, আর বিবাহটা সবসময় থাকবেই। এই পয়েন্টসটা কিন্তু থাকবেই, কেননা সমস্ত ক্ষেত্রেই বিবাহগত কারণে এক জায়গা থেকে আরেক জায়গা মাইগ্রেশনটা থেকেই যাচ্ছে। শহর টু শহর বেটার কিছু পরিবেশ বা বেটার কোনো আর্নিংস যেখানে পাওয়া যাবে সেখানেই হয়। আর চাকরির ক্ষেত্রে বদলির ক্ষেত্রেও এই ব্যাপারটা হয়। আর শিক্ষাগত ক্ষেত্রেও কিন্তু শহর টু শহর হয়। কেউ যদি মনে করে আমি আজ আছি মালদা ডিস্ট্রিক্টে, সেটাও মালদা টাউন, বাট সে দেখছে যে আমার হায়ার স্টাডিজ বা পিএইচডি এসব হয়তো আমি ক্যালকাটা ইউনিভার্সিটির দিকে যদি থাকি বা ওইদিকে যদি থাকি তাহলে ভালো হয়। তাহলে সে সেখানে চলে যাওয়ার চিন্তাভাবনা করবে, তার ফ্যামিলিকে নিয়েও যাওয়ার চিন্তাভাবনা করবে। চলে আসি আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, কেননা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কিন্তু একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি বা একটা মহাদেশ এর সাথে আরেকটা মহাদেশের মধ্যেই হয়ে থাকে।
হয় কেন? শিল্পগত কারণ, কর্মসংস্থানগত কারণ এবং অনেক ক্ষেত্রে আবার বাসস্থানের ক্ষেত্রেও ব্যাপারটা দেখা যায়। এখানেও আবার কটা ভাগে ভাগ করা হয়েছে দেখো, দুভাগে। একটা হলো অভিবাসন। আমার মনে হয় বাংলার থেকে ইংলিশটা মনে রাখলে বেশি ভালো হবে, কেননা এই নামটা বা এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। ইমিগ্রেশন আর বাস্তুত্যাগ অর্থাৎ এমিগ্রেশন। ঠিক আছে? ইমিগ্রেন্ট আর এমিগ্রেন্ট সব কটা সংজ্ঞার ব্যাপারে ভালো করে একটু জেনে নিই কি বলতে চাইছে। ইমিগ্রেশন মানে কি? যখন দেখা যায় যে কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে আগমন হচ্ছে মানুষের বা পরিব্রাজনকারীর, তখন সেটা হবে ইমিগ্রেশন। এই ক্ষেত্রে যারা মাইগ্রেট করছে তাদেরকে বলা হবে ইমিগ্র্যান্ট। আর বাস্তুত্যাগ অর্থাৎ আমি বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, অর্থাৎ আমি নিজে কি হব? আমি হব বাস্তুত্যাগী, অর্থাৎ ইমিগ্র্যান্ট বা ইমিগ্রেশন হবে আমার এই যাতায়াতটা। ঠিক আছে? এই যে ইমিগ্রেন্টের কারণটা কেন হয়, মানে ইমিগ্রেন্ট কেন হয় বা ইমিগ্রেশনটা কেন হচ্ছে, ইমিগ্রেশনটা কেন হচ্ছে দেখি। আকর্ষণজনিত কারণ আর বিকর্ষণজনিত কারণে হয়। আকর্ষণজনিত কারণ মানে আমি একটা দেশ ছেড়ে আরেকটা দেশে কেন যাব? ফর হায়ার স্টাডিজ, পিএইচডি আর বেটার জব, বেশি পরিমাণে আর্নিংয়ের জন্য, হেলদি আর বেটার আরও বেশি ভালো লাইফস্টাইল মেনটেন করার জন্য, আর আমাদের কিছু থাকে ভোগের ইচ্ছা তার জন্য। বিকর্ষণজনিত কারণটা কি? যদি হয় যুদ্ধ বিগ্রহ বা দেশভাগ, এটা হলে মানুষ বেশি পরিমাণে যাবে। আর ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রভাব, এটাও হয়। যদি মনে করি যে আমি যেখানে আছি সেখানে আমার ধর্মাবলীর লোকজন কম, বা আমি নিজে মনে করছি আমি খুব একটা সেখানে সেফ নই, বা আমার উপর কোনো রকম অ্যাটাক হচ্ছে, তখনও আমি এখান থেকে চলে গিয়ে অন্য দেশে বসবাস করাটা বেশি সেফ বলে মনে করব। আবার নিজের দেশে যদি হায়ার স্টাডিজের সুযোগ সুবিধা না পায় তাহলেও হবে। একই রকম কথা। আর সরকারি দমন পীড়ন হলেও হবে, আর বিবাহ ক্ষেত্রেও হতে পারে। এটা বিকর্ষণজনিত কারণ কেন বলছে, মানে এটা অনিচ্ছাকৃত কারণেই হচ্ছে, ওই জন্যই বিকর্ষণজনিত কারণটা বলা হচ্ছে। কেউ চাইবে না নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে। ঠিক আছে? তার কোনো রকম প্রবলেম না হলে। চলে আসি, দেখো এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি বোঝার জন্য। এখানে দেখো এই সবুজ যে এটা দেখা যাচ্ছে, এখানে বলছে হি ইজ অ্যান ইমিগ্রেন্ট। কাকে বলছে? একে বলছে, কেননা এই দেশটা ছেড়ে এদিকে যাচ্ছে। ঠিক আছে? যেহেতু বাস্তুটাকে ত্যাগ করছে। আর বলছে হি ইজ অ্যান ইমিগ্রেন্ট। কেননা বুঝতে পারছে এর কাছে আসছে। ঠিক আছে? দেখো এখানে সবুজ আর লাল দিয়ে বোঝানো হয়েছে যে ঘর থেকে বেরিয়ে যেতে চাইছে বা বাস্তু ত্যাগ করছে। ঠিক আছে? তাকে ইমিগ্রেন্ট বলছে। আর ইমিগ্রেন্ট যে ঘরে ঢুকছে বাইরে থেকে এসে, যে কামিং হচ্ছে। হলো? নেক্সট চলে আসি, দেখো এই ছবিটাতে এখানে বোঝানো হয়েছে পৃথিবীতে আন্তর্জাতিক পরিব্রাজন বা ইন্টারন্যাশনাল মাইগ্রেশনটা কীভাবে কি হচ্ছে। এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, চারদিক থেকে, এবং প্রত্যেকটার আবার নামও দেওয়া আছে। দেখি এইটা কি রয়েছে দেখি। এটা হচ্ছে E4 দেখো ইউরোপীয়দের দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে পরিব্রাজন। এটাও আঁকতে পারো, খুব ভালো, আঁকতে সুবিধা হবে। ম্যাপ এঁকে এইগুলো দেখাতে হবে, বেশি না, একটা দুটো দেখালেই হবে। চলে আসি ফ্যাক্টরস অফ পপুলেশন চেঞ্জ, যেটা প্রথমে বলেছিলাম, পরিব্রাজন এবং জনসংখ্যা পরিবর্তনের নিয়ন্ত্রক। এই পরিবর্তনের নিয়ন্ত্রক কারা দেখি। প্রথমটা হচ্ছে ফার্টিলিটি অর্থাৎ বার্থ রেট, তারপরটা হচ্ছে মর্টালিটি অর্থাৎ ডেথ রেট, আর মাইগ্রেশন অর্থাৎ মাইগ্রেশনটা এর মধ্যেই ঢুকছে কিন্তু। ঠিক আছে? মানে জনসংখ্যার যে পরিবর্তন হচ্ছে তাকে যারা যারা নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে মাইগ্রেশন ঢুকছে, ফার্টিলিটি ঢুকছে এবং মর্টালিটি ঢুকছে। এই ফার্টিলিটি আর মর্টালিটি নাম দুটো
মাথায় রাখতে হবে। ইংলিশ টার্মগুলো মাথায় রাখতেই হবে, পরবর্তীকালে ইম্পর্টেন্ট হবে। ক্রুড বার্থ রেট অর্থাৎ সিবিআর, সিবিআর হচ্ছে শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে ক্রুড বার্থ রেট। কাকে বলে দেখি? কোনো অঞ্চলের সমগ্র নারী জাতির সন্তানকে জন্ম দেওয়ার যে কাজ সেটাই হলো প্রজনন। এবং এই প্রজনন হার যদি আমি পরিমাপ করতে চাই তার নানা রকম মেথডস আছে, যার মধ্যে ক্রুড বার্থ রেটটা হচ্ছে সবথেকে ইজি আর ইউজেবল একটা মেজার। যদি দেখা যায় কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে প্রতি বছর প্রতি 1000 মানুষ পিছু যতজন শিশুর জন্ম হচ্ছে তাকে বলা হবে এই সিবিআর। এখানে দেখো একটা সূত্র দেওয়া আছে। আচ্ছা, আমি একটা সূত্র উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো কোথাও মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে প্রতি বছরে 500 শিশু জন্মগ্রহণ করছে। 10,000 এর মধ্যে, মানে সেই বছরের জনসংখ্যা হচ্ছে, মানে যে পপুলেশন, পি ফর পপুলেশন রয়েছে বছরের মধ্যবর্তী সময়ের দেশের মোট জনসংখ্যা, সেটার সাথে আমি 1000 ইন্টু করছি। তাহলে কত হবে? এই তিনটে কাটা, এই তিনটে কাটা, এটা কাটলাম, এটা কাটলাম, তাহলে কত থাকলো? হচ্ছে আমার 50। তাহলে সিবিআর অর্থাৎ ক্রুড বার্থ রেট হলো 50। ঠিক আছে, চলে আসি নেক্সট পয়েন্ট, মর্টালিটিতে। কি জিনিস দেখি কি বলছে রাষ্ট্রসংঘ। বলছে জন্মগ্রহণের পর কোনো একটা সময় মানুষের বেঁচে থাকার সমস্ত রকম প্রমাণ বিলুপ্ত হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে মরণশীলতা অর্থাৎ মর্টালিটি। এবার আমরা বার করব সিডিআর অর্থাৎ ক্রুড ডেথ রেট। একই রকম একটা নির্দিষ্ট অঞ্চল প্রতি বছর প্রতি 1000 মানুষ পিছু যতজন মানুষের মৃত্যু হলো তাকে বলা হচ্ছে স্থূল মৃত্যু হার বা মৃত্যু হার। একই রকমভাবে এটাও তাই, এখানে ইন্টু করছে 1000 দিয়ে, নিচে বছরের মধ্যবর্তী মোট দেশের সংখ্যা, জনসংখ্যা এবং সেই বছরে কতজন মৃত্যু হয়েছে সেই মানুষের সংখ্যাটা। চলে আসি মাইগ্রেশন, আগেই পড়েছি, শুধু এখানে দেখো দুটো কথা আছে, পুল ফ্যাক্টর আর পুশ ফ্যাক্টর। এটা কি জিনিস? বলছে যখন কোনো অবস্টাকলস বা প্রতিকূল কারণের প্রভাবে আর কি মানুষ তার বাসস্থানটাকে ছেড়ে, অর্থাৎ সে চাইছে না ছাড়তে, তাকে ছাড়তে বাধ্য করা হচ্ছে, দ্যাটস কল দ্য পুশ অর্থাৎ ঠেলে দেওয়া বা বিতাড়না করা, সে কারণটাকে বলা হচ্ছে পুশ ফ্যাক্টরস। মনে রাখতে হবে যে মাইগ্রেশনের দুটো ফ্যাক্টরস, পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর। আর পুল ফ্যাক্টর কি? যখন তোমাকে আকর্ষণ করবে যে তুমি তোমার নিজের জায়গাটা ছেড়ে আমার জায়গায় আসো, মানুষ অন্যত্র গমন করছে এখানে কিছু কিছু আকর্ষক কারণের জন্য, তাকে বলা হচ্ছে পুল ফ্যাক্টরস। যদি মনে করি যে না সেই জায়গা গেলে আমি বেটার লাইফস্টাইল লিড করতে পারবো, তাহলে সেটা হবে, তার জন্য যদি কেউ মাইগ্রেশন করে থাকে তাকে বলা হবে পুল ফ্যাক্টরসের কারণে। ঠিক আছে, কোনো একটি স্থানে যদি ক্রমশ বহির্মুখী পরিব্রাজন ঘটে তাহলে কিন্তু সেখানকার জনসংখ্যা ক্রমশ কমবে। আবার যেখানে এই পুল ফ্যাক্টরটা বেশি থাকবে সেখানে লোক সংখ্যা বাড়বে, তাই সেখানে জনসংখ্যাটাও আস্তে আস্তে বেড়ে যাবে। লাইক এখন খেয়াল করে দেখবে যদি কেউ ঘুরতে টুরতে যায়, পাহাড়ি এলাকায় কিন্তু এখন জনবসতি খুব বেশি পরিমাণে বাড়ছে। এতটা প্রতিকূল পরিবেশ তাও কেন মানুষ ওখানে ভিড়টা বাড়াচ্ছে, কেননা অনেকেই চাইছে একটু মানে ভালো মুক্ত পরিবেশে থাকবো, পাহাড়ে ভিউটা ভালো পাবো, সেই রকম জায়গাতে কিন্তু অনেকেই মাইগ্রেট করে চলে যাচ্ছে। চাকরি সূত্র ছাড়াও কিন্তু সেই কারণেও মানুষ একটু পাহাড় বা পাহাড়ের কোলে বসবাস করার মানে ইচ্ছাটা বেশি প্রকাশ করছে। চলে আসি পপুলেশন গ্রোথ রেট, ন্যাচারাল গ্রোথ অফ পপুলেশন, নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন। এই ছোট ছোট সংজ্ঞাগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে, এমসিকিউ বা এসএকিউ আসতে পারে। দেখি চলো, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যের শতকরা হারকে বলা হয় গ্রোথ রেট। যদি মনে করি মৃত্যু হলো 50, জন্ম হলো 100, মাইনাস করলে কত হয়? 50, তাহলে সেটা হবে গ্রোথ রেট।
যদি দেখা যায় যে মৃত্যু হারের তুলনায় জন্মহার বেশি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখা যাবে অধিক সংখ্যক মানুষ পরিব্রাজিত হয়েছে, সেখানে বসবাস শুরু করলো, তাহলে দেখা যাবে তার ধনাত্মক বৃদ্ধি ঘটছে, অর্থাৎ ন্যাচারাল গ্রোথ অফ পপুলেশন হচ্ছে। আবার যদি দেখা যায় কোনো স্থানে নির্দিষ্ট সময় মৃত্যুহারের তুলনায় জন্মহারটা আরও কমে যায়, আবার যদি দেখা যায় সেখানকার মানুষ অধিক সংখ্যক অন্যত্র গমন করেছে, তাহলে কিন্তু সেখানে জনসংখ্যার নেগেটিভ গ্রোথ দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, মানে এটা বছরের পর বছর হিসাব হয়। চলে আসি এজ সেক্স রেশিওতে। বললাম তো যে ডিটারমিনেন্টস অফ পপুলেশন চেঞ্জের কারা নির্ধারক, তার মধ্যে হলেন একজন এজ সেক্স রেশিও, অর্থাৎ স্ত্রী পুরুষ অনুপাত। ডেমোগ্রাফার্স কারা? যারা কিনা পপুলেশন নিয়ে চর্চা করছেন, তাদেরকে বলা হচ্ছে ডেমোগ্রাফার্স। কোনো দেশের জনসংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা যদি লাভ করতে চাই, তাহলে সেখানকার টোটাল পপুলেশন, পপুলেশন ডিস্ট্রিবিউশন, পপুলেশন ডেন্সিটি, পপুলেশন গ্রোথ রেট, এইসব ছাড়াও জনসংখ্যা সম্পর্কিত অন্যান্য যে সমস্ত মেজারমেন্টগুলো আছে তার উপর নির্ভর করেন, যার মধ্যে অন্যতম হচ্ছে এজ সেক্স রেশিও, পপুলেশন স্ট্রাকচার অর পপুলেশন পিরামিড। ইংলিশগুলো বারবার বলছি, এইগুলো পরবর্তীকালে খুব কাজে লাগবে, তার জন্য বলছি। এই সংখ্যা বলছি, এই শব্দগুলো দিয়েই কোশ্চেন প্রচুর আসে। ঠিক আছে, টোটাল পপুলেশন কত ভারতের, পপুলেশন ডেন্সিটি কত, ইংলিশেই তো প্রশ্নগুলো আসে পরবর্তীকালে, তার জন্য এইগুলোই মাথাতে বেশি করে ঢোকালে ভালো হয়। এজ সেক্স রেশিও থেকে তো প্রচুর প্রশ্ন আসে, এখান থেকে পরবর্তীকালে প্রশ্ন আসবে না, ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন আসবে। চলে আসি দেখো এজ সেক্স রেশিওতে। একটু বড় ভিডিও হবে, মন দিয়ে শুনবে। প্রতি 1000 পুরুষ পিছু নারীর যে সংখ্যা, তাকে বলা হচ্ছে এজ সেক্স রেশিও। অর্থাৎ যদি মনে করি মোট পুরুষের সংখ্যা 1000 এবং নারীর সংখ্যা, 1000 বলা যাবে না, ধরলাম মোট পুরুষের সংখ্যা আমি 20,000, নারীর সংখ্যা সেখানে 15,000, তাহলে এই দুটোকে ভাগ আর তার সাথে 1000 গুণ করলে যেটা পাওয়া যাবে দ্যাটস কল নারী পুরুষ অনুপাত বা এজ সেক্স রেশিও। ঠিক আছে, উন্নত এবং উন্নয়নশীল দেশে নারী পুরুষের অনুপাতটা একটু দেখি কিরকম। অবশ্যই উন্নত দেশে, যেহেতু আমেরিকা, নরওয়ে, কানাডা এইসব জায়গাতে নারী পুরুষ সংখ্যার ব্যবধান যথেষ্ট কম, যেহেতু শিক্ষার বিস্তার বেশি, সমাজ সচেতনতা অনেক বেশি, তাই প্রায় সবাই সমান সুযোগ সুবিধা পায়। তাই এখানে কিন্তু এজ সেক্স রেশিওটা বেশি হবে, অর্থাৎ মানে যদি পুরুষ সংখ্যা যদি 20,000 হয়, নারী সংখ্যা সেখানে হয়তো 19,000 কি 19,500 কি প্রায় কাছাকাছিও চলে আসতে পারে, তাহলে সেখানটার কিন্তু নারী পুরুষ অনুপাতটা বেশি হবে। ঠিক আছে, আর যেখানে কিনা দেখা যাচ্ছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো দেশ, সেখানে যেহেতু নারীর প্রতি অবহেলা বেশি, সচেতনতার অভাব বেশি, মৃত্যুর হার বেশি, তারপরে কন্যা ভ্রূণ হত্যার ঘটনা বেশি, তাই সেক্ষেত্রে কিন্তু এই অনুপাতটা অনেক কম হবে। ঠিক আছে, তাই সেক্ষেত্রে কেমন হতে পারে, পুরুষের সংখ্যা যদি 20,000 হয়, নারীর সংখ্যা হয়তো দেখা গেল 10,000 কি 12,000। ঠিক আছে, এই যে দেখো সংখ্যাটা দেখলেই বোঝা যাবে কেমন কেমন হচ্ছে। দেখো ভারত সেখানে 940, সেখানে ব্রিটিশে 1010। ঠিক আছে, এই হলো পার্থক্য। দেখি লিঙ্গ অনুপাতের নিয়ন্ত্রক কারা? মৃত্যু হার, জন্মহার, পরিব্রাজন, নারী শিক্ষার সুযোগ। লাস্ট পয়েন্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোনো দেশের নারী শিক্ষার বিস্তার ঘটলে কিন্তু নারীরা শিক্ষিত হবে এবং ইকোনমিক যা যা ফাংশন আছে সবেতে তারা অংশগ্রহণ করতে পারবে এবং সব দিক থেকে উন্নতি লাভ করবে। নারীর মৃত্যুর হার হ্রাস পেলে লিঙ্গ অনুপাতটা বৃদ্ধি পাবে। আর বাকিগুলো তো বোঝাই যাচ্ছে। জন্মহারের ক্ষেত্রে যদি প্রতিদিন নবজাতক শিশুর জন্ম হয়, তাতে যদি কন্যার সংখ্যা বেশি হয়, তাহলে বুঝবে এই নারী পুরুষের অনুপাতটা বেশি হবে। মৃত্যু হার যদি দেখা যায় যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে মৃত্যুর হারটা মহিলাদের কম হচ্ছে। সেক্ষেত্রেও এই নারী পুরুষ অনুপাতের হারটা বৃদ্ধি পাবে। চলে আসি বয়স লিঙ্গ ভিত্তিক অনুপাতের গুরুত্বটা কি। নারী পুরুষ জনসংখ্যা নির্ধারণ করতে, দেশের মধ্যে তুলনা করতে, দেশের তুলনাটা আগেরটাই ছকে দেখানো হলো। অর্থনৈতিক উন্নতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেখানে কিন্তু এজ সেক্স রেশিও হাই হবে, সেখানে বুঝবে বেশি পরিমাণে তারা
শিক্ষাটা বেশি পাচ্ছে, অর্থনৈতিক সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, তার জন্যই হচ্ছে। আর ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে একটা অনুমান করা যাবে। এবং এটাও ঠিক সেখানকার সামাজিক ব্যাপারটা কেমন, চিকিৎসা শাস্ত্রটা কেমন, শাস্ত্র নয় মানে চিকিৎসা ব্যবস্থাটা কেমন, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। দেখো এটা একটা ভালো দেওয়া হয়েছে, ইমব্যালেন্স অফ সেক্স রেশিও ইন ইন্ডিয়া। যেখানে কিনা মেয়েরা 946, সেখানে ছেলেরা হচ্ছে 1000। মানে ছেলেরা যদি এত বেশি হয় তাহলে তাদের এটাই বেশি হচ্ছে, তাদের দিকে ঢালটাই বেশি হচ্ছে। ঠিক আছে, এটা হলো আমাদের ইন্ডিয়ার চিত্র। এটা যদি বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের দেশের উন্নতি হয়েছে। এইবারে চলে আসি পিরামিডের ক্ষেত্রে। এজ সেক্স পিরামিড, অর্থাৎ নারী পুরুষ অনুপাত সূচক পিরামিড। এই ছবিটা আঁকতে হবে, কিছু করার নেই, যেহেতু এটা 2011 সালের আমাদের ভারতের জনসংখ্যা পিরামিড অনুযায়ী আঁকা হয়েছে। এদিকে পুরুষদের দেওয়া হয়েছে, এদিকে নারীদের দেওয়া হয়েছে। এই 0 থেকে 4, 5, 9 এগুলো হচ্ছে বয়স, মানে 0 থেকে 4 বয়সীরা ছেলেরা বেশি না মেয়েরা বেশি, 5 থেকে 9 ছেলেরা বেশি না মেয়েরা বেশি, এইভাবে 70 অ্যাবভ অবধি করা হয়েছে। যদি কারো মনে হয় এই ছকটাকে কমিয়ে আনতে পারে তাহলে তাকে সেইভাবে স্কেলটাকে ধরতে হবে। যে লেখচিত্র, অর্থাৎ এই যে ছবিটাই এখানে ইম্পর্টেন্ট, কোনো দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স অনুযায়ী বললাম আগেই, এবং তাদের জন্মমৃত্যুর আয়তন, গঠন বিন্যাস প্রকাশ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে এজ সেক্স পিরামিড বা পপুলেশন পিরামিড। যেখানে কিনা এই যে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর নারী পুরুষের সংখ্যা দেখানো হচ্ছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বয়সের শ্রেণীবিভাগটা দেখানো হচ্ছে। চলে আসি, এর কিছু সুবিধা আছে, আঁকা বোঝা খুব সোজা, দেখেই বোঝা যাচ্ছে, সহজেই তারতম্য বিন্যাস করা যায় এবং জন্মমৃত্যু হার সম্পর্কে এবং দেশের পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। চলে আসি এর ক্লাসিফিকেশনে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 অনেকভাবে আছে, মোট 5 ভাগে আছে। এই ছবিটা দেখো, এখানে দেখে বোঝা যাচ্ছে জন্মের সময় সংখ্যা বেশি, তারপরে আস্তে আস্তে 60 বছর বয়সে তাড়াতাড়ি করে তারা মরে যাচ্ছে। তার জন্য এই ক্ষেত্রে কি বলছে, জন্মহার মৃত্যুহার কিন্তু দুটোই বেশি, জন্ম বেশি মৃত্যুও বেশি, তাই চিত্রটা এই রকম। ঠিক আছে, এইগুলো কোথায় দেখতে পাওয়া যায়, ইথিওপিয়া, নাইজেরিয়া, এইসব জায়গায় দেখতে পাওয়া যায়। মনে রাখতে হবে প্রত্যেকটা সংজ্ঞা কেমন দেখতে হয় এটা বলতে হবে, আর কয়েকটা দেশের নাম বলতে হবে, তাহলেই হয়ে যাবে। চলে আসি নেক্সট, টাইপ 2। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো শিশুর মৃত্যুর হার কমছে, মানে যেহেতু এটা বেড়ে আছে, কিন্তু মৃত্যুর হারটা খুবই বেশি, তাই তো? অর্থাৎ ব্রাজিল, মেক্সিকো, শ্রীলঙ্কা যারা উন্নয়নশীল দেশ, সে সমস্ত ক্ষেত্রে এরা জন্মহারটা অনিয়ন্ত্রিত, কিন্তু মৃত্যুহার তাদের নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ সেখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থাও খারাপ, এটাই বোঝা যাচ্ছে। টাইপ 3, যেখানে কিনা জন্ম মৃত্যু দুটো হারই কম হবে, যেহেতু দেখো এখানটা একটু এইরকম ইউ শেপড নিচ্ছে, মৃত্যুটা কিন্তু খুব একটা বেশি হচ্ছে না, জন্মটাও যে খুব বেশি হাই হচ্ছে তাও নয়, অর্থাৎ এখানে উৎপাদক বা কর্মী মানুষের সংখ্যাটাই বেশি। আর 60 বছর বয়সের লোকেরাও কাজকর্ম করছে, তাই তারা কিন্তু এতদিন বেঁচে আছে। পশ্চিম ইউরোপের দেশগুলোতে এরকম পিরামিড দেখা যায়। নেক্সট চলে আসি টাইপ 4। এখানে দেখো জন্ম মৃত্যু হার বহুদিন ধরেই খুব কম, তারপর হঠাৎ করে যদি দেখতে পাওয়া যায় যে জন্মহারটা বাড়ছে, সেক্ষেত্রে এরকম ঘটনা হয়। দেখতে কিছুটা ঘন্টা বা বেলের মতো হয়, এটাকে যদি এরকম আমি দেখাচ্ছি, কেন বলছে ঘন্টা বা বেল, যেহেতু এরকম হচ্ছে জিনিসটা। ঠিক আছে, এই যে ঘন্টা বা বেলের আকৃতির হয়, এটা দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডাতে, মানে বহুদিন ওখানে জন্ম মৃত্যু হার দুটোই কম, তাই দেখা যাচ্ছে এত যদি কমে যায় তাহলে তো আমাদের দেশের উন্নতি হবে না, অবনতি হবে, তাই জন্মহারটা আবার বৃদ্ধি করা হচ্ছে। টাইপ 5 হচ্ছে জাপান, সুইডেনের ক্ষেত্রে, এখানে কিশোর কিশোরীর সংখ্যা কম এবং বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা বেশি। দেখতেই পাচ্ছ কত বেশি, যত উপর দিকে যাচ্ছে তত বেশি, তুলনায় কিন্তু দেখো 1 to বা 0 to 15 যারা এজে তারা কিন্তু একটু তুলনামূলক কম আছে, এটা একমাত্র এদের দেশেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মানে এখানে ব্যাপারটা জন্মহারের জানা হচ্ছে, তার থেকে মৃত্যুহারটা আরও কমে যাচ্ছে, ওই জন্য।
চলে আসি লাস্ট, তোমার যেটা কাজ 1 2 3 সুন্দর করে ফেলবে। ভালো করে লেখা আছে কি কি করতে হবে। এটা 7 নম্বর, এটাও 7-এর করতে পারো, 5-এরও করলে ভালো হয়, এটা 2 নম্বরের। ঠিক আছে, এখানেই স্টপ করলাম।